ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 27 যেটা রয়েছে গণিতের, তো তার দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তো কি করছি দেখো, আজকে 27, তারপরের দিন এভাবে 26, 25, 24 এভাবে করে 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 যাব দীর্ঘ উত্তরধর্মী যেগুলো আছে। আর অলরেডি আমি 1 থেকে 2, 3, 4, 5, 6 সেগুলো যে শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 1 থেকে সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যে দেখে নিতে পারো। তো 27, 26, 25 এটা লং কোশ্চেনগুলো এভাবে আমি দিতে থাকবো। তো পরীক্ষা তোমাদের তো সামনে বেশি দিন আর নেই, তো চলো শুরু করা যাক। দেখো গ্রুপ বিতে কি বলেছে, মডেল কোশ্চেন পেপার 27-এর এখানে 4টা কোশ্চেন দেওয়া রয়েছে, 4টার মধ্যে 3টে করতে হবে। এন বিলংস টু বড় হাতের এন ফর ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হলে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 2 × 7n প্লাস 3 × 5n - 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো অঙ্কটা pn সাজ দ্যাট, এটা বলা আছে 2 × 7n, এটা যেটা কোশ্চেনে সেটা বলা রয়েছে। pn সাজ দ্যাট এটা ধরে নেই, pn সাজ দ্যাট। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের নিয়ম অনুসারে কি হয় যে আমরা একে সত্য দেখাই, এবং সেটা যদি m এ সত্য হয় তাহলে m+1 এ যদি সত্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এটা ঠিক আছে, গাণিতিক আরোহণ তত্ত্বের যেটা স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা 24 দ্বারা বিভাজ্য, সেটা ঠিক আছে। তাহলে আগে আমরা চেক করবো কি একে, তাহলে n এর জায়গায় আগে 1 বসাবো। দেখো 2 × n এর জায়গায় এখানে 1, 7^1 প্লাস 3 × 5^1 - 5 p1 সাজ দ্যাট, এখানে তোমরা আগে 1 বসিয়ে দেবে। গাণিতিক আরোহণ তত্ত্বে যে কোনো অঙ্ক এলেই কি হবে, n সমান n এর জায়গায় আগে 1 বসাবে। তাহলে এখানে 7 2, এখানে কত হচ্ছে 7 2 14 প্লাস 5 3 15 - 5, তাহলে p1 সাজ দ্যাট 24। তাহলে 24 দেখো কি 24 দ্বারা বিভাজ্য, 24 আগে 24, তাহলে p1টা কি হচ্ছে সত্য, এটা সত্য হয়ে গেল এই যে বাক্যটি স্টেটমেন্টটি। ধরি pm সত্য, এবার pm সত্য লিখতে হবে, স্টেপ বাই স্টেপ করবো। pm সত্য, তাহলে pm সাজ দ্যাট n এর জায়গায় m বসাবো, 2 × 7m প্লাস 3 × 5m - m, যা 24 দ্বারা বিভাজ্য। তাহলে এটাও কি হয়ে গেল, সত্য হয়ে গেল। এটা pm সত্য তো ধরেছি। এবার pm+1 কে আমাদের সত্য দেখাতে হবে, তবেই আমরা বলতে পারবো যে এটা বিভাজ্য। pm+1, m এর জায়গায় m+1 বসালাম, 2 × 7 উপর m এর জায়গায় m+1, এখানে m এর জায়গায় m+1 - 5 যা আছে লিখলাম। তাহলে 2 × এবার দেখো 7m+1 মানে কি 7m × 7 ভেঙে নিলাম, প্লাস 3 × 5m × 5 ভেঙে নিলাম -5। তো এবার দেখো কি করেছে, এই যে 7 আর এই 2, 7 দুগুণে কত হচ্ছে 14, তাহলে 14 × 7m লিখলাম, প্লাস 5 3 15 × 5m লিখলাম -5। ঠিক আছে, এবার দেখো 14টাকে কি করলাম 2 + 12 × 7m, কেননা এখানে 2 আছে সেই জন্য আমি এই 2টা ভাঙলাম। ঠিক আছে, 2টা আগে এখানে রাখলাম, 2 + 12, 14টাকে লিখলাম এভাবে, এই জন্য 7m প্লাস 15 যেটা আছে দেখো এখানে কি আছে, দেখো এখানে রয়েছে 3 রয়েছে 3, তাহলে এই আকারে আনবো আবার, সেই জন্য এই অঙ্কটাকে এরকম করে করছি। 15 যেটা রয়েছে দেখো 15টাকে লিখলাম, 3 + 12 লিখলাম। ঠিক আছে, তাহলে 2 আর 3 লিখলাম, 2 আর 3 হয়ে গেল, × 5m বাইরে যেটা আছে লিখলাম -5। তাহলে এবার দেখো কি করলাম, 2 × 7m উপরে যেটা ছিল 2 × 7m সেটাকে 2 এর সাথে এটা গুণ করে লিখলাম, প্লাস 3 × 5m এখানে রয়েছে সেটা লিখলাম, 3 × 5m গুণ করে লিখলাম। তাহলে পড়ে রইল কি 12 × 7m, এটা পড়ে রইল, আর এখানেও 12 × 5m পড়ে রইল -5। বোঝা গেল জিনিসটা কি করলাম। তাহলে এবার দেখো এটা কি আছে রাশিটা, এইটা প্লাস এটা -5 আছে, সেজন্য 2 × 7m প্লাস 3 × 5m -5টাকে কি করলাম, এখানে -5 আছে সেজন্য -5টাকে এখানে সামনে নিয়ে আসলাম, পাশাপাশি নিয়ে চলে এলাম। প্লাস এই দুটো থেকে কি করলাম, এই দুটো থেকে হচ্ছে 12 কমন নিলাম, তাহলে 7m প্লাস 5m হয়ে গেল। এবারে দেখো এইটার মানে তো pm, এই যে pm, তাই তো এই যে এখানে ধরেছিলাম pm সমান এটা, বোঝা গেল। তাহলে pm, তাহলে ওই আকারে, এই জন্য আগে কি করলাম ওই আকারে এইগুলোকে সাজিয়ে গুণ করে এই আকারটাকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এটা তো pm দ্বারা বিভাজ্য হবে, এটা তো 24 দ্বারা বিভাজ্য, সেই জন্য এটাকে আমরা লিখলাম কি, এই জায়গাটা আমরা লিখে দিলাম pm লিখে দিলাম, প্লাস এখানে দেখো 12টা লিখলাম ইন্টু, এবার দেখো 7m প্লাস 5m, 7m প্লাস 5m, দেখো 7 এর উপর তুমি যাই দাও m এর মান এখানে 1 বসাও, কত হচ্ছে 7, 2 বসাও 7 7 49, তাই তো। আচ্ছা এখানে 1 বসাও 5, 2 বসাও 5 5 25, 3 বসাও 5 5 25, 5 125। ঠিক আছে, তাহলে এইটা অযুগ্ম হয়ে যাচ্ছে, 7 এর পাওয়ারে তুমি যাই বসাও
তোমরা এটা অযুগ্ম হচ্ছে, আর 5 এর পাওয়ারে যায় বসাও এটাও কিন্তু অযুগ্ম হচ্ছে। বোঝা গেল? এইটাও অযুগ্ম হচ্ছে আর এটাও অযুগ্ম হচ্ছে। দুটো অযুগ্ম সংখ্যার যে যোগফল তাহলে কি সবসময় যুগ্ম হয়। মানে ধরো যেমন একটা ধরো আমি বলছি 7 প্লাস 5 কি হচ্ছে 12, তাই তো? যে কোনো অযুগ্ম সংখ্যা তুমি দুটো নিয়ে নাও, তাহলে এখানে ধরো একটা নিলাম 49 আর একটা নিলাম হচ্ছে 5, 54। দেখো দুটোই কিন্তু অযুগ্ম, কিন্তু অযুগ্ম সংখ্যা দুটোকে যোগ করলে কিন্তু সেটা যুগ্ম আসছে। বোঝা গেল? 12, 54 বা তুমি ধরো 3 প্লাস 7 কত হচ্ছে 10, দুটোই অযুগ্ম কিন্তু যোগফল হচ্ছে যুগ্ম। সেই জন্য এদের দুজনের যোগফল কি হবে? যুগ্ম হবে। বোঝা গেল? এদের দুজনের যোগফল যুগ্ম হয়ে গেল। এবার যুগ্মটাকে আমরা ধরতে পারি 2p ধরে নিচ্ছি, তাই তো? ওইখানে 2 ইন্টু এটা আমরা ধরে নিলাম p, ঠিক আছে? তাহলে পি এখানে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও না কেন দেখবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দেখো সবগুলো কিন্তু যুগ্ম হচ্ছে, 2 গুণ করা মানেই সেটা যুগ্ম হয়ে যাচ্ছে যে কোনো সংখ্যার সাথে। তাহলে এটা এই যুগ্ম হয়ে গেল, 2p লিখলাম, এই যুগ্ম সংখ্যাটাকে 2p আমরা ধরতে পারি। তাহলে এই জায়গাটা আমরা লিখলাম 2p লিখে দিলাম। বোঝা গেল? তাহলে pm প্লাস 12 দুগুণে 24p, যা কি হচ্ছে 24 দ্বারা বিভাজ্য। এটা তো 24 দ্বারা বিভাজ্য, আগে তো ছিল এই pm, এটা তো 24 দ্বারা বিভাজ্য ছিল। আর এইটা দেখো এখানে 12 ইন্টু 2p, তাহলে কত হচ্ছে 24p। তাহলে 24 ইন্টু এখানে p এর জায়গায় তুমি যাই বসাও, সব তো কি গুণিতক, 24 আগে 24, 24 দুগুণে 24 ইন্টু 3, তাই তো? সবই কিন্তু 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে pm সত্য হলে p এটা কি pm প্লাস 1 এর মান, তাই তো? এইটা তাহলে pm প্লাস 1 সত্য, pm সত্য হলে তাহলে অতএব এই এটা সর্বদা রাশিটা 24 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এইভাবে এটা প্রমাণটা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রমাণটা দেখে নাও স্টেপ বাই স্টেপ এভাবে করবে। এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে, 4 দাগের 2 একটা। 4 দাগের 2 দেখাও যে এক্স প্লাস 1/2x এর হোল টু এর বিস্তৃতির মধ্যম পদের মান হয়। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দাগ দিয়ে রাখো, স্টার মার্ক করে রাখো, আসার চান্স আছে। তোমার তো স্কুল বেসিসে কোশ্চেন হবে, যে স্কুলে দেখো অনেক স্কুলে কিন্তু এটা পড়ে যেতে পারে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। তাহলে এটার এর বিস্তৃতির মধ্যম পদের মান এটা দেখাতে বলেছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তো কি করেছি দেখো, এক্স প্লাস 1/2x, তাই তো? তাহলে এক্স প্লাস 1/2x বিস্তৃতির মোট পদ সংখ্যা কত হচ্ছে দেখো 2n প্লাস 1। এটা বিস্তৃতির মোট পদ সংখ্যা হচ্ছে কত 2n প্লাস 1। উপরে যেটা থাকবে সেটাকে কি করবো প্লাস 1 দেবো, সেটা হয় তার বিস্তৃতির মোট পদ সংখ্যা আমরা জানি। তাহলে 2n প্লাস 1 যা হচ্ছে অযুগ্ম। দেখো n এর মান তুমি যাই বসাও এই পুরো মানটা কিন্তু অযুগ্ম হচ্ছে। n এর মান 1 বসাও, 2 একে 2 প্লাস 1 3 অযুগ্ম। n এর মান 2 বসাও, 2 দুগুণে 4 প্লাস 1 5 অযুগ্ম, ঠিক আছে? এটা অযুগ্ম হয়ে যাচ্ছে। 2nটা যুগ্ম এক্ষুনি বললাম, কিন্তু তার সাথে 1 যোগ করলেই অযুগ্ম হয়ে যাবে। অতএব মধ্যম পদ হবে একটি এবং তা হবে এইটা, ঠিক আছে? এততম পদ, এই যে 2n প্লাস 1 প্লাস 1/2 এততম পদ, এটা হবে মধ্যম পদ। কেন একটি হবে দেখো এখানে তোমরা হিসাব করে নিতে পারো, মনে রাখার দরকার নেই। 1 2 3 4 5, 5টি পদ আছে, এটা কি অযুগ্ম? টোটাল 5টি পদ, অযুগ্ম 5 হচ্ছে অযুগ্ম। দেখো 1 2 3 4 5 সেরকম 5টা পদ আমি দিলাম। তাহলে এর মধ্যম পদ কোনটা হবে? এই পদটা। কটা পদ হচ্ছে? একটাই পদ, তাই তো? দেখো এ পাশেও দুটো রয়েছে, এ পাশেও দুটো পদ রয়েছে, তাহলে একটাই পদ মধ্যম পদ হবে যখন পদ সংখ্যা হবে অযুগ্ম। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা এবার কি করে বের করবো এখানে, সেই জিনিসটা ব্যাপার কি করবো, তোমরা সূত্র মনে রাখতে পারো বা এখান থেকে ডিরেক্ট দেখে নিতে পারো। এরকম ছোট ছোট সংখ্যা অ্যাজিউম করে দেখে নেবে। এখানে 3 নম্বর পদ, কিন্তু এটা 3 নম্বর পদ হচ্ছে, এটা কিন্তু অযুগ্ম। তাহলে এটা আমরা এখানে কি করে পাচ্ছি, টোটাল 5 প্লাস 1/2, তাই তো? টোটাল নাম্বার অফ পদ যেটা রয়েছে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি, 3তম পদ। সেটাই এখানে করা হয়েছে। দেখো টোটাল নাম্বার অফ পদ কত 2n প্লাস 1, এর সাথে 1 যোগ। আচ্ছা 2 একটাই পদ থাকবে অযুগ্ম হলে, তাহলে 2n প্লাস 1 তার সাথে আবার 1 যোগ করলাম বাই 2, ঠিক আছে? এরকমই করলাম 5 প্লাস 1/2 এর মতো, তাহলে এততম পদ। তাহলে 2n প্লাস 2/2, তাহলে এখানে 2 কমন না উপরে, তাহলে কমন নিলে কত হবে n প্লাস 1/2, 2 2 কেটে যাবে। তাহলে n প্লাস 1তম পদ হচ্ছে কি, এটা হবে মধ্যম পদ, মধ্যপদ, ঠিক আছে? মধ্যম পদ যেটা হচ্ছে মাঝের পদটা, সেটা n প্লাস 1তম পদ হবে। তাহলে n প্লাস 1তম পদটা এবার বের করে ফেলবো। তাহলে n প্লাস 1তম পদটা কি হবে দেখো, tn প্লাস 1, এটা বের করবো। tn প্লাস 1 কি হবে, সেই tr প্লাস 1 এর যে ফর্মুলা ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, ঠিক আছে? তাহলে এখানে r এর মান কত n, তাহলে n এর মান কত 2n, তাহলে ncr মানে 2n c, আর এর মান এখানে n। বোঝা গেল? এইভাবে ইন্টু এ টু দি পাওয়ার, এর মান এর জায়গায় কত আছে a, মানে বিস্তৃতিটা কি হয় a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এর বিস্তৃতি হয় সব সময়। তাহলে যে কোনো রাশিকে আমরা, যে কোনো যেটা আছে দ্বিপদ উপপাদ্যের এগুলোকে এর সাথে a প্লাস এক্স এর সাথে আমরা তুলনা করব। এখানে এর জায়গায় কে বসে রয়েছে, এক্স,
তাহলে এর জায়গায় হচ্ছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার কত এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে এ টু দি পাওয়ার এন এর জায়গায় 2n মাইনাস আর এর জায়গায় হচ্ছে এখানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্স এর জায়গায় কি আছে 1/2x, তাহলে 1/2x টু দি পাওয়ার আর হয় ফর্মুলায়, আর এর মান কত এখানে n, ব্যাস হয়ে গেল, এভাবে লিখলাম। তাহলে এবারে 2n cn মানে কি NCR এর ফর্মুলা সেই n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে 2n মাইনাস n এক্স 2n মাইনাস n মানে n ইন্টু 1/2 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n, নিচে গুণ আকারে আছে তো এখানে ভেঙে লিখলাম। আচ্ছা এবার দেখো কি করলাম 2n ফ্যাক্টোরিয়াল মানে কি 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2n করে ডট ডট করে শেষে 4 3 2 1 গুণ আকারে লিখলাম। নিচে 2n মাইনাস n মানে কত n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল পাশাপাশি লিখলাম ইন্টু 1 বাই, এবার দেখো কি করলাম এই যে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n কেটে যাবে, কেটে দিলাম, তাহলে 1/2 টু দি পাওয়ার n হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো কি করেছি 2n ইন্টু 2n মাইনাস 2 ইন্টু এখান থেকে দেখো যে যুগ্ম পদগুলো সেগুলোকে আলাদা করে লিখলাম, যুগ্ম পদ জোটগুলো যেগুলো 2n মাইনাস 2 2n মাইনাস 4 এরকম করে করে শেষে কি হবে 4 2 এতটা যাবে, একটা ভেঙে দিলাম ইন্টু এবার অযুগ্মগুলোকে লিখি 2n মাইনাস 1, তাই তো 2n থেকে এখানে একবার যাচ্ছে 2n মাইনাস 1, তারপরে 2n মাইনাস 3 এরকম করে করে শেষে তাহলে কত থাকবে, এর আগে 5 আছে 5 3 1 শেষে 5 3 1, তাহলে যুগ্মগুলোকে আলাদা ভাগ করে দিলাম আর অযুগ্মগুলোকে আলাদা গুণ আকারে এখানে ভাগ করে দিলাম, ঠিক আছে ভেঙে দিলাম দুটোকে আলাদা আলাদা, ডিভাইডেড বাই নিচে যেটা আছে লিখলাম, এখানে নিচে যেটা আছে এখানে যা আছে লিখলাম। এবার দেখো কি করেছি 2 ইন্টু n ইন্টু এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে 2 2 করে আলাদা করে আমি কি করেছি গুণ আকারে কমন নিয়েছি, মানে কমন নেবো, ঠিক আছে কমন নিলাম 2 ইন্টু n ইন্টু এই 2n মাইনাস 2 থেকে 2 যদি কমন নিই তাহলে কত 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু এই 4 থেকে কত হবে 2 ইন্টু 2 মানে প্রত্যেকটাকে 2 ইন্টু আকারে লিখলাম, 4টাকে 4 থেকে 2 কমন নিলে কত হবে 2 ইন্টু 2, এটাকে 2 ইন্টু 1 তাই তো 2 আছে 2 ইন্টু 1 এভাবে ভেঙে দিলাম ইন্টু এখানে দেখো এই যে রাশিটা এটাকে উল্টে দিলাম 1 3 5 একই ব্যাপার গুণ আকারে আছে, তাহলে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 করে 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 1 শেষে এইভাবে আমি লিখতে পারি, লিখে দিলাম ডিভাইড বাই যেটা নিচে আছে লিখলাম এখানে যেটা আছে লিখলাম। এবারে করলাম, এবার দেখো এখানে এখানে কটা সংখ্যক পদ আছে, টোটাল সংখ্যক পদ ছিল দেখো 2n, এখানটা কিন্তু লক্ষ্য করে 1 থেকে শুরু করে 2n অবধি ছিল, এবার সেটাকে দুটো ভাগলে দুটো যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে n সংখ্যক পদ আছে এখানে n সংখ্যক মানে জোড় সংখ্যক বিজোড় সংখ্যক n সংখ্যক তাই তো, তাহলে সেখানে দেখো এখানে 2n ইন্টু 2 n এখানে যেটা আছে 2 2 করে ভেঙেছিলাম, এখানে কটা 2 আছে দেখো এখানে টোটাল নাম্বার অফ টার্ম কটা আছে n, সেখান থেকে প্রত্যেকটা পদ থেকে আমি 2 2 করে আলাদা আলাদা করে কি করেছি আমি কমন মানে গুণ আকারে রেখেছি, তাহলে কটা 2 থাকবে এখানে 3টে পদ আছে, ধরো 3টে পদে আমি যদি 2 2 করে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি কটা 2 থাকবে 3টে 2 গুণ আকারে থাকবে, 4টা পদে হলে 4টে 2 থাকবে, তাহলে n নাম্বার অফ টার্ম আছে n সংখ্যক পদ আছে কটা কটা 2 থাকবে n সংখ্যক 2 থাকবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে n সংখ্যক 2 3টে 2 থাকলে আমি কি লিখতে পারি 2 এর কিউব, তাই তো n সংখ্যক 2 থাকলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n, ঠিক আছে সেই 2 টু দি পাওয়ার n আমি সবগুলোকে 2 ইন্টু এরকম করে করে 2 ইন্টু এই 2 n সংখ্যক যে 2 রয়েছে তাকে 2 টু দি পাওয়ার n লিখলাম, বাকিগুলোকে লিখে দিলাম আলাদা করে ব্র্যাকেটের মধ্যে n ইন্টু এখানে n মাইনাস 1 যা যা থাকবে এর 2 পড়ে থাকবে এর 1 পড়ে থাকবে সেগুলো এখানে লিখে দিলাম, বোঝা গেল জিনিসটা। এটা যেটা আছে লিখলাম সেম, আর এখানে যা যা আছে বাকিগুলো যা যা আছে এখানে সব আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো n 2 টু দি পাওয়ার n নিচে এই যে 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডট 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 করে 2 1 এটা কি বলবো n ফ্যাক্টোরিয়াল বলতে পারি, n ফ্যাক্টোরিয়াল লিখলাম, এটা যেটা আছে এখানে লিখে দিলাম, নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার দেখো একটা n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে দেখো এইটা পড়ে থাকবে উপরে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 করে 2n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাই দেখো প্রমাণ করতে বলেছে কোশ্চেনে, ঠিক আছে কোশ্চেনে যেটা আমাদেরকে মধ্যম পদটা দেখাতে বলেছে দেখো এটাই দেখাতে বলেছে, দেখো এটাই আমরা তাহলে প্রমাণ করে ফেললাম, বোঝা গেল চলে এলো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে তাহলে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্ক চলে যাওয়া যাক, পরের অঙ্কটা কি এখানে বলেছে, পরের অঙ্কটা বলা আছে দেখো কোন সমান্তর শ্রেণীর m সংখ্যক পদের যোগফল n এবং n সংখ্যক পদের যোগফল m দেখাও যে তার m প্লাস n সংখ্যক পদের যোগফল হবে মাইনাস ব্র্যাকেট দিয়ে m প্লাস n, ঠিক আছে।
তাহলে এস এম সমান এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, দেখে যাবে। এস এম সমান এম, এম সংখ্যক পদের যোগফল এন বলা আছে, আবার এন সংখ্যক পদের যোগফল বলা আছে এম, মানে এস এন সমান এম। তাহলে কি করেছে দেখো, এস এম মানে কি m/2 সূত্র লিখেছি ইন্টু 2a প্লাস m-1 ইন্টু ডি, মানে সেই যোগফলের সূত্র n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে n এর জায়গায় m আছে, তাহলে সেই জন্য m/2 সমান n হয়ে গেল। তাহলে m ইন্টু, এবার দেখো এই দুইটাকে এদিকে গুণ করলাম, কিছুই নয়, একই লিখে দুইটাকে জাস্ট এদিকে গুণ করে দিলাম। এবারে কি করলাম, এমটাকে গুণ আকারে ভেতরে ঢুকিয়ে দিলাম, 2am গুণ করে প্লাস m ইন্টু m-1 ইন্টু ডি হয়ে গেল সমান 2n। এ পাশেও কি করলাম, সেম জিনিস করলাম, এর যোগফল এস এর মানে কি n/2 ইন্টু n নাম্বার অফ টার্ম আছে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সমান m। তাহলে n এই দুইটাকে ওদিকে গুণ করলাম, আর এই ভেতরে এনটাকে গুণ করে ঢুকিয়ে দিলাম এখানে 2n প্লাস, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 2am প্লাস m ইন্টু m-1 ইন্টু ডি সমান কি হচ্ছে 2n, বোঝা গেল। এই একটা, এটা 1, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 আর 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধান করি দুটোকে, তাহলে কি হবে, এটা লিখলাম আর এই সমীকরণটা লিখলাম নিচে, লিখে দেখো কি করেছি, বিয়োগ করেছি 2a ইন্টু m-n, তাই তো। এবারে 2a ইন্টু এখানে বিয়োগ করলাম, অপনয়ন পদ্ধতি সমাধান মানে বিয়োগটা করলাম, 1 মাইনাস এখানে 2 করলাম, 1 মাইনাস 2, ঠিক আছে, এইটা করলাম। তাহলে 2am মাইনাস 2an এটা হলো, তাই তো। তাহলে 2am মাইনাস 2an, এখান থেকে যদি আমি 2a কমন নিই তাহলে কি হবে, m মাইনাস n হয়ে যাবে, জাস্ট বিয়োগ করছি, প্লাস এখানে কত হচ্ছে m ইন্টু m-1 ইন্টু ডি, এটা লিখলাম, মাইনাস n ইন্টু n-1 ইন্টু ডি হয়ে গেল সমান 2n মাইনাস 2m, মানে 2 কমন নিলে n মাইনাস m, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 2a ইন্টু এটা লিখলাম, প্লাস এটাকে গুণ করে লিখলাম m স্কোয়ার ডি মাইনাস এম ডি, ঠিক আছে, মাইনাস যা আছে গুণ করলাম ভেতরটা, সমান 2 ইন্টু n-m যা আছে লিখলাম। এবার দেখো 2 ইন্টু m-n প্লাস, এবার দেখো কি করলাম, m স্কোয়ার ডি আর n স্কোয়ার ডি মাইনাস n স্কোয়ার ডি থেকে এই দুটো টার্ম থেকে কি কমন নিলাম, ডি কমন নিলাম, ডি কমন নিলে কত হবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সেটা লিখলাম, প্লাস কত পড়ে থাকবে দেখো, এই দুটো টার্ম থেকে ডি কমন নিলাম, প্লাস ডি যদি আমি কমন নিই তাহলে কত পড়ে থাকবে, n মাইনাস m হয়ে গেল সমান 2 ইন্টু n-m, 2a ইন্টু m-n পরের লাইনে, প্লাস ডি ইন্টু এটা সূত্র ভাঙলা m প্লাস n ইন্টু m-n। এবার দেখো এখানে যদি প্লাসটাকে মাইনাস করে দিই, মানে মাইনাস কমন নিলে কি হবে, এটা উল্টে যাবে, m-n হয়ে যাবে, m-n হয়ে গেল সমান 2 ইন্টু n-m। কেন করছি জিনিসটা আমি বললাম, যদি মাইনাস তো প্লাসও রাখতে পারতাম, কেননা পরের লাইনে m-n দেখো দুটো সিমিলার টার্ম হয়ে যাবে, আমি কমন নিতে পারবো, সেই জন্য আমি n-mটাকে m-n করলাম। তাহলে 2a ইন্টু m-n প্লাস ডি ইন্টু এখান থেকে এই দুটো টার্ম থেকে কি করলাম, m-n কমন নিলাম, m-n মানে ডি ইন্টু m-n কমন নিলাম, কত থাকবে, এখানে পড়ে থাকবে m প্লাস n পড়ে থাকবে, আর এই পদ থেকে পড়ে থাকবে কত, ডি ইন্টু m-n পুরোটাই কমন চলে গেছে, 1 পড়ে থাকবে, তাহলে মাইনাস দিয়ে 1 লিখলাম সমান, এখান থেকে আবার দেখো মাইনাস কমন নিলাম, তাই তো, এটা আগের লাইনেও এখানে নেওয়া যেত, সমান মাইনাস 2 ইন্টু কত হবে, m-n, এটা ঘুরে যাবে, উল্টে যাবে, ঠিক আছে। এবার দেখো 2a প্লাস, এবার দেখো m-n দেখো সব জায়গা, আর m-n তিনটা m-n সমানের এদিকেও গুণ হিসেবে আছে আর এদিকেও আছে, তাহলে m-nটাকে আমরা কি করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি তিনটা জায়গায়। তাহলে কত হচ্ছে দেখো 2a, এখানে 2a পড়ে থাকবে, প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি পড়ে থাকবে সমান মাইনাস 2 পড়ে থাকবে, বোঝা গেল, এটা হয়ে গেল, চলে এলো। তাহলে এবার চাইছে কি m প্লাস n সংখ্যক পদের যোগফল, মানে s m প্লাস n সমান, এটা সূত্রটা লিখে দিলাম, m প্লাস n/2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বোঝা গেল, এটি সূত্রটা। n এর জায়গায় কি আছে, m প্লাস n আছে, n এর জায়গায় m প্লাস n হয়েছে। এবার দেখো 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, মাইনাস 2, তাহলে 2a প্লাস m প্লাস 1 m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর জায়গায় আমি কি বসাতে পারি, মাইনাস 2 আমি এখানে বসিয়ে দেবো, তাই তো। তাহলে m প্লাস n/2 ইন্টু মাইনাস 2, তাহলে এবার 2 কেটে দাও, তাহলে কত পড়ে থাকছে, মাইনাস ব্যাকেট দিয়ে m প্লাস n, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম, বোঝা গেল, ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এরপরে দেখো পরের অঙ্কটা যেটা আছে, পরের অঙ্কটা কি বলা আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমন অঙ্ক খুবই। দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। কি বলা আছে, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। এটা কিছু কিছু জায়গায় সংখ্যা দুটির অনুপাত ডিরেক্ট বলে দেওয়া থাকে, যে এটা দেখাতে বলে দেয়, ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাত দেখাও যে এইটা, বা এখানে বলেছে অনুপাতটি নির্ণয় করো বলেছে, তোমাকে দেখাতে বলেনি, এটা নির্ণয় করতেই বলেছে।
তাহলে দেখো দুটি সংখ্যা কি আছে ধরে নেবো আমরা, একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি ধরে নেবো, তাদের সমান্তরীয় মধ্যক করব আর গুণোত্তরীয় মধ্যক বের করে সেটাকে এবার দ্বিগুণ বলেছে সেভাবে করব। দেখো তাহলে ধরি দুটি সংখ্যা এ ও বি, তাই তো ধরে নিলাম। তাহলে এ প্লাস বি বাই টু এটা সমান্তরীয় মধ্যক কি হয়, এই দুটোকে যোগ করে বাই টু সমান গুণোত্তরীয় মধ্যক কি হয় রুট ওভার এ বি হয়, তাই তো দুটো সংখ্যার গুণোত্তরীয় মধ্যক, তাহলে রুট ওভার এ বি এটা গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক মানে জিনিসটা কি হয়, যে ধরো এ এক্স আর বি এই তিনটে যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার সমান এ বি এটা লিখতে পারি, তাই তো। তাহলে এক্স সমান কি হয় রুট ওভার এ বি হয়, তাই তো। সেই জিনিসটা এখানে গুণোত্তরীয় মধ্যক এক্স এর মানটা, তাহলে সেটা এখানে দিয়েছি রুট ওভার এ বি। আচ্ছা সমান্তরীয় মধ্যক যেটা সেটা গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ বলে দিয়েছি, 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবারে দেখো কি করেছি, এ প্লাস বি সমান কোনাকুনি গুণ করেছি 4 রুট এ বি, তাহলে বোথ সাইড এবার বর্গ করেছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 4 4 16 এ বি, মানে বর্গমূলটা এবার রুট চিহ্নটা উঠে গেছে বর্গ করতে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এই 16 এবি থেকে কি করেছি 4 এবিটাকে এদিকে নিয়ে এসেছি, মানে মাইনাস 4 এবি থাকলে কত পড়ে থাকবে এখানে 12 4 16, এদিকে 12 এবি পড়ে থাকবে, মানে 16 এবি থেকে 4 এবিটাকে এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে 12 এবি পড়ে থাকবে। কেন নিয়ে এলাম, এটা সূত্রটা পড়ে যাচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 এবি মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই সূত্র সমান কি হচ্ছে 12 এবি। আচ্ছা তাহলে এ মাইনাস বি সমান কত হবে দেখো, 12 বর্গমূল কত 2 রুট 3, তাহলে 2 রুট 3 2 দুগুণে 4 3 12, তাহলে 2 রুট 3 আর এখানে এবি, তাই তো এটাকে বর্গমূল করতে হবে, এটা রুটের মধ্যে থাকবে, তাহলে 2 রুট ওভার 3 আর এবি, এটাকে এই 3 আর এবিটা রুটের মধ্যে থাকবে, এ মাইনাস বি সমান, এটাকে 2 নম্বর দিলাম, আর এটা 1 নম্বর আগে ছিল এ প্লাস বি সমান 4 রুট এবি, এই দুটো 1 নম্বর ছিল। এবার আমরা কি করলাম দেখো 1 ভাজিত 2 করে পাই, 1 ভাগ 2 করে পাবো, যদি যেটা পাবো সেটা লিখলাম এ প্লাস বি ভাজিত এ মাইনাস বি সমান কি পাচ্ছি 4 রুট এবি বাই 2 রুট 3 এবি, সেটাই লিখলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান 4 রুট এবি বাই 2 রুট 3 এবি হয়ে গেল। এবারে কি করেছি দেখো এটা কেটে দাও আগে, 2 2 2 4 2 দুগুণে 4, আর এই যে রুট এবি আর এই যে রুট এবি এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে উপরে 2 নিচে রুট 3 পড়ে থাকবে, তাহলে 2 বাই রুট 3 হয়ে গেল। এবারে কি করছি যোগ ভাগ, তাহলে যোগ ভাগ করলাম উভয় পাশে, তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, মানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, নিচে এ প্লাস বি মাইনাস এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি, বোঝা গেল। যোগ ভাগ করলাম সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এবারে দেখো উপরে কাটবে বি আর মাইনাস বি কেটে গেল, আর এখানে এ আর মাইনাস এ কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকবে 2a আর নিচে পড়ে থাকবে 2b হয়ে গেল সমান এটা। তাহলে এবার 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে কত পড়ে থাকবে এ বাই বি সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, বোঝা গেল। তাহলে দুটি সংখ্যার কি অনুপাত চেয়েছে, দুটি সংখ্যা আমরা ধরেছিলাম এ ও বি ধরেছিলাম, এদের অনুপাত মানে এ বাই বি, তাহলে দেখো এ বাই বি সমান এটা পেয়ে গেলাম, তাহলে অতএব দুটি সংখ্যার অনুপাত কি হবে এস টু বি সমান 2 প্লাস রুট 3 টু 2 মাইনাস রুট 3। তাহলে কোনো কোনো অঙ্কে কিন্তু এটা দেখাতে বলে দেয় যে দেখাও যে অনুপাতটি এটা, ঠিক আছে, তখন দেখিয়ে করতে হবে, বা অনুপাত বের করতে বললে এরকম কিন্তু করতে হবে, বোঝা গেল। তাহলে অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং ছোট ভালো অঙ্ক, সোজা অঙ্ক। 5 দাগের দেখো, 5 দাগে চলে আসা যাক স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক। কি বলেছে 3x মাইনাস 4y প্লাস 8 সমান 0 সরল রেখার সমান্তরাল দিকে পরিমিত 2 5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 সমান 0 সরল রেখা থেকে দূরত্ব নির্ণয় করো। কি বলেছে এই সরল রেখার সমান্তরাল দিকে পরিমিত 2 5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 সমান 0 সরল রেখা থেকে দূরত্ব। তাহলে ছবিটা এঁকেছি দেখো, কি বলেছে 3x মাইনাস 4y প্লাস 8 সমান 0 এই সরল রেখাটির সমান্তরাল দিকে পরিমিত বিন্দুটির এই একটা সরল রেখা দেওয়া রয়েছে 3x প্লাস y প্লাস 4 সমান 0, এই সরল রেখা থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই বিন্দুটির এই সরল রেখা থেকে দূরত্ব, ঠিক আছে, তাহলে এই দূরত্ব এটা, কিন্তু এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত বিন্দুটা বলেছে, মানে কি এই বিন্দু দিয়ে যে রেখাটা যাবে সেটা কিন্তু এই সরলরেখার সমান্তরাল হবে, তাহলে এইটার দূরত্ব বের করতে বলেছে, ঠিক আছে, এখান থেকে এই যে সরলরেখাটার দূরত্ব, বোঝা গেল। তাহলে এবার কি করেছি দেখো, তাহলে 3x মাইনাস এখানে কি করেছি সরলরেখার সমান্তরাল সরলরেখার যে সমীকরণটা, এই সরলরেখার সমীকরণ যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করলাম, কি হয় সে একই হয়, এই যে x এর সহগ এই 3x মাইনাস 4y প্রথম দুটো যেটা সেম ভাবে সেম আমি লিখে দেবো। সমীকরণ কি হয় সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x মাইনাস 4y প্লাস কে সমান 0, তাই তো, এখানে প্লাস 8 যেটা হয় তার জায়গায় প্লাস কে সমান 0 লিখলাম। আচ্ছা এবার দেখো এই কে এর মানটা বের করার জন্য কি করতে হয়, যে এই যে সমান্তরাল সরলরেখা তার উপর যে কোনো একটা বিন্দু আমাদেরকে খুঁজে বের করতে হয়,
তাহলে এখানে কোন বিন্দুটা বলা আছে 2,5, তাহলে 2টাকে x এর জায়গায় আর 5টাকে y এর জায়গায় বসাতে হয়, তাই তো, কেননা এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই x এর জায়গায় 2 বসাবো সবসময় নিয়মটা, আর y এর জায়গায় এই যে 5 বসাবো, এই যে 5টা, তাহলে 5 বসিয়ে দিলাম। এখান থেকে k এর মান বেরোবে দেখো 14 বেরিয়েছে, k এর মান হচ্ছে 14। তাহলে সরলরেখার সমীকরণটা কি হলো 3x - 4y + 14 = 0, 3x - 4y + 14 = 0 হয়ে গেল, মানে এই সরলরেখাটার সমীকরণ বলছি। এবার দেখো এটাকে 1 নম্বর দিলাম, আর 3x + y + 4 = 0 এটাকে 2 নম্বর, মানে এই সরলরেখাটাকে 2 নম্বর দিলাম। এবার দেখো এই দুটো সরলরেখাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো, তাদের ছেদ বিন্দু পাবো। দুটো সরলরেখাকে সমাধান করলে ছেদ বিন্দু পাবো, সবসময় মনে রাখবে, ঠিক আছে। যে কোনো দুটো, ধরো যে কোনো সরলরেখা বলো, অধিবৃত্ত, বৃত্ত যা থাকুক, দুটোকে সমাধান যদি করো, x y এর মান বের করো, তাদের ছেদ বিন্দু বেরোয় সবসময়, ঠিক আছে, মানে কমন পয়েন্ট যেটা। তাহলে এটা পাবো, এই বিন্দুটা দুজনেরই কমন আছে, তাই তো, সেটা পাবো। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণকে কি করবো, সমাধান করলাম। তাহলে এটাই করেছি দেখো, 1 নম্বর 2 নম্বর সরলরেখার ছেদ বিন্দু এভাবে বের করেছি, 3x - 4y + 14 = একটা 0, আর একটা এটা দেওয়া আছে, কি করেছি, বিয়োগ করেছি, কেটে যাবে অপনয়ন পদ্ধতি যেরকম করি। -4y এখানে মাইনাস দিলাম, তাহলে -5y, এখানে মাইনাস হবে, -14 - 4 মানে মাইনাস, এই +14 - 4 মানে কত, মাইনাস, এখানে 10 হবে, তাই তো, -5y, এখানে এই 14 - 4, তাই তো, +14 - 4 এখানটা মানে +10 = 0, তাহলে -5y = -10, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, y সমান হবে 2, y এর মানটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এবার y এর মানটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে এই সরলরেখায় এখানে যদি বসিয়ে দিই সমীকরণে, 3 × x + y এর জায়গায় 2 বসালাম, +4 = 0, তাই তো। তাহলে x সমান এখান থেকে আসছে -2, তাহলে x সমান -2 এলো, y সমান 2 এলো। তাহলে এই যে ছেদবিন্দুর যে স্থানাঙ্কটা আমি লিখে দিচ্ছি -2,2 পেয়ে গেলাম। এবারে নির্ণেয় দূরত্ব মানে এখান থেকে এই দূরত্বটা কি করে বের করবো, x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার, সেই দূরত্ব নির্ণয় সূত্র ক্লাস 9-এ পড়ে এসছো। তাহলে 2x1 এর মান, x2 এর মান কত, -2, তাহলে x1 - x2 এর মান কিন্তু -2, মাঝে কিন্তু মাইনাস রাখতে হবে, তাহলে x1 - x2 এর হোল স্কয়ার, তাই তো, প্লাস y1 এর মান হচ্ছে 5 মাইনাস y2 এর মান হচ্ছে 2 এর হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো, √, এখানে 2 মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 4 4 এখানে হচ্ছে 16 প্লাস 5 - 2 মানে 3, 3 3 9, তাহলে 16 প্লাস 9 এর রুট, তাই তো, মানে 25 এর রুট সমান √25 সমান 5। তাহলে দূরত্ব বলেছে 5 একক দেবো, দূরত্বের কিছু তো এখানে ইউনিট বলা নেই, সেজন্য 5 একক কিন্তু লিখতে হবে খাতায় কিন্তু। তাহলে 5 একক হয়ে গেল দূরত্বটা, তাহলে এইটা হচ্ছে 5 একক, এটাই হবে উত্তর। বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো। এবার দেখো 5-এর দাগের 2-এর অঙ্কে চলে আসা যাক। 5-এর দাগের 2-এরটা কি বলেছে, যদি x² + a² + y² b² সমান 1 উপবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দ্বয়ের উৎকেন্দ্রিক কোণ থিটা এবং ফাই হয়, তবে দেখাও যে tan θ/2 tan φ/2 সমান e - 1/e + 1/e + 1/e - 1। ঠিক আছে, এই যে অঙ্কটা একদম সেম অঙ্ক কিন্তু বই আছে, এসএনদের বই আছে, ঠিক আছে, এটা তোমাদের এসএনদের বই উদাহরণে আছে। দেখো অঙ্কটা, এই যে 17 দাগের অঙ্কটা, এটা একদম সেম অঙ্ক। দেখো x² / a² + y² / b² উপবৃত্তটির একটি নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু গুলির উৎকেন্দ্রিক কোণ যদি থিটা ও ফাই হয় তবে প্রমাণ করে যে এটা দেওয়া আছে, ই হল উপবৃত্তটির উৎকেন্দ্রতা। তাহলে থিটা ও ফাই বিন্দু দুটি সংযোজক জ্যায়ের সমীকরণ, তাই তো, এইভাবে অঙ্কটা করবে, একদম সেম অঙ্ক, এটা এখান থেকে দেখে নেবে। তাহলে থিটা ও ফাই বিন্দু দুটির এখানে সংযোজক জ্যায়ের যে সমীকরণ, একটাকে কি ধরা হয়েছে, একটাকে ধরেছি আমরা a cos θ b sin θ, আরেকটাকে a sin φ a cos φ b sin φ, এই দুটো বিন্দু এখানে ধরে নেওয়া হয়েছে। বোঝা গেল, ধরে তাহলে y - y1/x - x1 সমান y1 - y2/x1 - x2, এখানে ওই জ্যায়ের সমীকরণটা ধরে এখানে কি করা হয়েছে, x এর জায়গায় নাভিগামী বলে দিয়েছে। একটি নাভি স্থানাঙ্ক কি হয়, এখানে a, 0 হয় উপবৃত্তের, তাহলে x এর জায়গায় আমি এই বসাতে পারি আর y এর জায়গায় 0 বসাতে পারি। তাহলে এখানে 0 মানে কিছু নেই, মানে এখানে 0 দেওয়া হয়েছে, 0 - b sin θ মানে -b sin θ। তাহলে x এর জায়গায় এই আর y এর জায়গায় এরপরে 0 বসিয়ে এখানে হিসাব করেছে। দেখো এখানে b কমন নিয়েছে, এখানে এই দুটো থেকে a কমন নিয়েছে, তাই তো, নিয়ে কোনাকুনি গুণ করেছে, নিয়ে এখানে ই এর মানটা এখানে ওই sin θ - φ এসছে, ঠিক আছে, বাই sin θ - sin φ, এই যে এই সূত্রটা, তাই তো, ওইখানে চলে এসছে।
সাইন থিটা মাইনাস ফাই সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, ঠিক আছে, সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই যেটা আছে, এই যে সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই, তাই সূত্রটা চলে এসছে, এখানে ভাগ করেছে নিয়ে এবারে এখান থেকে কি করেছে সাইন 2 ইন্টু এইটা বাই 2, এটাকে লিখতে পারি অংশকোণের সে সূত্র, সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, অংশকোণের যে সূত্রটা পড়েছিলে তোমরা, ঠিক আছে, ফার্স্ট সেমে, সেইটা এখানে বসিয়েছে। আর সাইন থিটা মাইনাস সাইন ফাই তার সূত্র বসিয়েছে, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র বসিয়েছে, সেই সূত্রগুলি কিন্তু তোমাদের আবার এখানে মনে রাখতে হবে। বা এখানে ই সমান কত, ই বাই 1 সমান, তাই তো কস থিটা বাই 2, এখানে একটা এখানে কেটে গেছে, এই যে সাইন থিটা মাইনাস ফাইভ বাই 2 আর সাইন থিটা মাইনাস ফাইভ বাই 2 কেটে গেছে, আর 2 2 কেটে গেছে, তাহলে এটা বাকি যে দুটো পড়ে রয়েছে লিখে দিয়েছে। এবার কি করেছে, ভাগযোগ করেছে, ই মাইনাস 1 বাই ই প্লাস 1, ভাগযোগ করলে এটা পেয়ে যাবে। আর তোমাদের কোশ্চেন আরেকটা বলা আছে ই প্লাস 1 বাই ই মাইনাস 1, সেখানে ই প্লাস 1 বাই তোমরা যোগ ভাগ করবে, ই প্লাস 1 বাই ই মাইনাস 1 নিচে করবে, তার ওপরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে, ঠিক আছে, এইভাবে আসবে, দেখবে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা দেখে নেবে, সেম উত্তর সেম অঙ্ক কিন্তু। তাহলে প্রথম তোমাদের কাজ কি হবে, ধরি দুটি বিন্দু, একটা বিন্দু ধরবে এ কস থিটা বি সাইন থিটা, আরেকটা বিন্দু ধরবে এ কস ফাই বি সাইন ফাই, ঠিক আছে। এবারে ওই দুই বিন্দুগামী যে তোমাদের সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলে, দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ, সেই সমীকরণটা লিখবে। দুটো বিন্দু পেয়ে গেলে এবার সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, যেটা বললাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু করে হিসেবটা করবে, বোঝা গেল। তাহলে এটা তোমাদের এটা কিন্তু 586 পাতা আছে, কিন্তু এটা পুরনো এসএনদের বই, তোমাদের নতুন এসএনদের বই হয়তো পৃষ্ঠা নাম্বার চেঞ্জ হবে, দুটো ভাগ যেহেতু হয়ে গেছে, তো তোমরা এটা উপবৃত্ত চ্যাপ্টারের উদাহরণে দেখে নিবে, ঠিক আছে, উদাহরণে আছে উপবৃত্ত চ্যাপ্টার যেটা রয়েছে, উপবৃত্ত চ্যাপ্টারের উদাহরণে সেটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি আর এটা আলাদাভাবে করলাম না, এগুলো বইয়ের অঙ্ক এটা। এবার দেখাও যে 3x পরের অঙ্কটা, 3x মাইনাস 4y স্কোয়ার সমান 48 পরাবৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর পরাবৃত্তের নাভি দুটি থেকে দূরত্ব দুটির অন্তরের মান ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা কি বলা আছে বেসিক্যালি দেখো, 3x এটা পরাবৃত্ত একটা দেওয়া রয়েছে, ধরো পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর নাভি দুটি, এই যে দুটো নাভি দুটি থেকে যে দূরত্ব আমরা পাবো, এই একটা দূরত্ব পাবো, এই একটা দূরত্ব পাবো, তাদের অন্তরফল হচ্ছে কি হবে, ধ্রুবক হবে, মানে এটা মাইনাস এটা সমান ধ্রুবক হবে, ব্যাপারটা বোঝা গেল। এই দুটো হচ্ছে নাভি পরাবৃত্তের। তাহলে আমরা এখানে দেখো তির্যক অক্ষ কি, তির্যক অক্ষ 2a আর অনুবন্ধী অক্ষ হচ্ছে 2b, তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষ, তাই তো। এবার দেখো এটাকে আমরা পরাবৃত্তের আকারে যদি আমরা সাজাই কি হয়, পাশে এখানে 1 থাকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 থাকে, সেজন্য 48 দিয়ে কি করলাম, ভাগ করে দিলাম। তাহলে কি হবে, 3 ষোলো 48, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস 4 12 48, তাহলে কত, ওয়াই স্কোয়ার বাই 12, বোঝা গেল, সমান 1। এবারে আমরা উৎকেন্দ্রতা বের করবো, ই সমান √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে 1 প্লাস এটা কি বি স্কোয়ারের মান কত 12, এ স্কোয়ারের মান কত 16, মানে উপবৃত্তের যে পরাবৃত্তের যে আকারটি থাকে এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এটা সমান এটা থাকে, তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 1 প্লাস 12 বাই 16, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে হবে √7 বাই 2, তাই তো। উপরে তাহলে কত আসবে, উপরে নিচে আসছে তোমার 16 আসছে, তাই তো, উপরে আসছে 16 বারায় 28, তাই তো, 1 প্লাস 12, আচ্ছা আগে এটাকে কেটে নাও আগে, তাহলে 4 3 12, 4 4 16, 1 প্লাস 3 4 হচ্ছে, তাহলে 1 প্লাস 3 4 মানে কত 7 4, তাহলে 7 4 এর রুট করলে √7 বাই 2 হচ্ছে, বোঝা গেল। তাহলে ই সমান √7 বাই উৎকেন্দ্রতা পেয়ে গেলাম। পরাবৃত্তের এবার নাভি দুটি, পরাবৃত্তের নাভি দুটি তাহলে কত হবে, এ দেখো এ স্কোয়ারের মান কত এখানে 16, এ স্কোয়ার সমান 16, এ সমান দেখো 4 একক, আর বি স্কোয়ারের মান কত 12, তাই তো, বি স্কোয়ারের মান 12, বি সমান তাহলে √12 একক, এটা আমরা এখানে লিখে রাখলাম। তাহলে পরাবৃত্তের নাভি দুটি কি হয়, একটা এই কমা 0 আর একটা মাইনাস এই কমা 0, এই আকারের যেটা হয়, তাহলে এই কমা 0, এর মান আমরা কি জানি, এর মান আমরা জানি এই যে 4 একক, তাই তো, এখান থেকে পেলাম। তাহলে এর জায়গায় 4 বসাচ্ছি, এর জায়গায় √7 বাই 2 বসালাম, ঠিক আছে, এর জায়গায় 4 আর এর জায়গায় √7 বাই 2, 0, আর এখানে মাইনাসটা খালি আছে, আর সব একই থাকবে। তাহলে একটা হবে 2√7, এখানে 2 2 কেটে দাও, 2 2 গুণে 4, 2√7, 0, আর একটা মাইনাস 2√7, 0 হয়ে গেল, দুটো নাভি পেয়ে গেলাম। এবার আমরা কি ধরি, তাহলে দুটো নাভি আমরা পেয়ে গেলাম, একটা 2√7, 0, একটা মাইনাস 2√7, 0, আর ধরি উপবৃত্তের ওপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক, প্যারামেট্রিক যে স্থানাঙ্ক এটা ধরতে হয় পরাবৃত্তের ক্ষেত্রে, সরি এটা পরাবৃত্তের উপরের যে কোনো বিন্দু পি, এটা ধরলাম কি এ সেক ফাই বি ট্যান ফাই, যেখানে ফাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ, তাহলে এটা ধরলাম এ সেক ফাই বি ট্যান ফাই।
তাহলে এর জায়গায় এর মান কত, এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে কত √12, √12 মানে কমন লিখতে পারি 2√3, তাই তো এটা লিখতে পারি 2 2 4 3 12 √12। তাহলে এর জায়গায় আমি বসাচ্ছি 4 sec phi, বি এর জায়গায় 2√3 tan phi, এটা হয়ে গেল। এটা বিন্দুটা ধরে নিতে হয় পরাবৃত্ত হলে। এবারে এস পি ড্যাশ এটা ব্যবহার করছি, এস পি ড্যাশ, তাহলে এটা আমি লিখছি এই বিন্দুটা আমরা জানি 4 sec phi আর 2√3 tan phi, আর এটা হচ্ছে 2√7, 0, বোঝা গেল। তাহলে x1 y1 x2 y2, এটা দেখো কি হচ্ছে, এটা x1, এটাকে আমরা মনে মনে ধরে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আমি, এটাকে মনে মনে তোমরা ধরে নাও, এটা x1 এটা y1 ধরে নাও। আর এস আর কি হচ্ছে, আমরা এস পি ড্যাশ বার করছি, এস পি বার, এস আর এই যে পি, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে এস আর পি, ঠিক আছে। এস এর জায়গায় কত আছে, এটাকে ধরে নাও x2, এটাকে 0টাকে ধরে নাও y2 মনে মনে, ঠিক আছে। এটা তোমরা খাতায় কিন্তু লিখবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি বলছি, x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, তাহলে সেটাই করছি 4 sec phi মাইনাস 2√7 এর হোল স্কোয়ার প্লাস 2√3 tan phi মাইনাস 0 এর হোল স্কোয়ার, 2√3 tan phi মাইনাস 0টা লিখিন, একই জিনিস, মাইনাস 0 দেওয়া যা না দেওয়া তার হোল স্কোয়ার হয়ে গেল। তারপর এবারটাকে ভাঙো, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, a স্কোয়ার মানে 4 4 16 sec স্কোয়ার থিটা মাইনাস 2ab মানে 2 4 8 2 16 √7 sec phi প্লাস এখানে এটার হোল স্কোয়ার, তাহলে 2 2 4 7 28, তাই তো, মানে পুরোটার বি স্কোয়ার যেটা করলাম, প্লাস এখানে কত হবে এটার হোল স্কোয়ার মানে 2 2 4 3 12 tan স্কোয়ার 5, ঠিক আছে। এবার দেখো কি করেছি, 16 sec স্কোয়ার 5 মাইনাস এটা যেটা আছে লিখলাম, এটা যেটা আছে লিখলাম, প্লাস tan স্কোয়ার 5টাকে ভাঙলাম sec স্কোয়ার 5 মাইনাস 1, 12 কমন নিলাম বাইরে, tan স্কোয়ার 5টাকে ভাঙলাম sec স্কোয়ার 5 মাইনাস 1 লিখতে পারি। তাহলে দেখো এবারে 16 sec স্কোয়ার 5 প্লাস 12 sec স্কোয়ার 5, এখানে যে গুণ করলে আসবে, তাহলে 16 sec স্কোয়ার 5 প্লাস 12 sec স্কোয়ার 5 মানে কত হবে 28 sec স্কোয়ার 5 লিখলাম, মাইনাস 16√7 sec 5 প্লাস, এবার দেখো এখানে 28 আছে আর এখানে 12 ইন্টু মাইনাস 1 মানে কত হয় -12, তাহলে 28 মাইনাস 12 মানে 16 লিখলাম একদম করে যোগ বিয়োগ করে। এবারে দেখো এটাকে কি লিখতে পারি 2/7 sec phi এর হোল স্কোয়ার, সেই a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে কিন্তু এটা পড়ে যাবে, তাহলে 2√7 sec phi এর হোল স্কোয়ার লিখতে পারি, কেননা 2 2 4 সাথে দেখো 28 sec স্কোয়ার 5 মাইনাস 2 ইন্টু a, এটাকে আমরা a হিসেবে ধরছি, তাহলে a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এর মান 2√7 ইন্টু sec phi ইন্টু b, b এর মান দেখো এখানে 4, দেখো এটা চলে আসছে, দেখো 4 2 8 2 16√7 sec phi চলে এলো, প্লাস বি স্কোয়ার মানে 16, দেখো 4 4 16 হয়ে গেল, এইভাবে সাজালাম। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে 2√7 sec phi মাইনাস 4 এর হোল স্কোয়ার তার রুট হয়ে গেল, তাহলে বর্গ কোনোর একটা হোল স্কোয়ার তার আবার রুট মানে কি এক পা এগোচ্ছে আবার এক পা পিছিয়ে যাচ্ছে, মানে কি এটাই থাকবে 2√7 sec phi মাইনাস 4। আচ্ছা একইভাবে এস ড্যাশ পিটা কি আসবে, এটা তো এস পি বার বেরিয়ে গেল, একইভাবে এস ড্যাশ পি যেটা আসবে সেটা তোমরা যদি করো, এটা না করলেও হবে, এস ড্যাশ পিটা সেম আসবে কিন্তু এখানে মাঝে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, কেননা তার আগে কি স্থানাঙ্কটা আছে সবই একই, খালি এখানে নাভির স্থানাঙ্কটা মাইনাস আছে আগে, সেই জন্য কি হয়ে যাবে এটা মাঝে প্লাস হয়ে যাবে, এটা যে মাইনাসটা আছে তার জায়গায় খালি 2√7 sec phi প্লাস 4 হয়ে যাবে, ঠিক আছে, এটা করে দেখবে। তাহলে এস ড্যাশ পি মাইনাস এস পি এই দুটোর অন্তর্ফল চেয়েছে আমাদের, তাহলে অন্তর্ফলটা কি হবে এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস ব্যাকেট দিয়ে এটা লিখলাম, তাহলে এটা মাইনাস, এবার কি হচ্ছে দেখো মাইনাস 2√7 sec phi আর মাইনাসে মাইনাসে প্লাস 4 ব্যাকেটটা তুলে দিলাম, তাহলে এবার এইটা আর এটা কেটে যাবে, তাহলে কত আসবে 4 + 4 এটা হচ্ছে 8 হয়ে যাবে, দেখো 8 এটা ধ্রুবক, তাহলে দুটির অন্তর্ফল আমাদেরকে কি দেখাতে বলছে, এটা হচ্ছে ধ্রুবক দেখাতে বলেছে, তাই তো, এটা হচ্ছে ধ্রুবক দেখাতে বলেছে, এটা কনস্ট্যান্ট হবে দুটোর অন্তর্ফল, ঠিক আছে। আচ্ছা তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা দেখবে। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অথবা যেটা আছে, 3-এর দাগের অথবাটা কি 4টা বলা আছে, এখানেও 3টে তোমাদের করতে হবে স্থানাঙ্ক জ্যামিতি সেকশনে। যদি x² + y² + 2x + c² = 0 এবং x² + y² + 2by + c² = 0 বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করে, তবে দেখাও যে এটা দেখাতে বলেছে, ঠিক আছে, 1/a² + 1/b² = 1/c², এটা দেখাতে বলেছে। দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দুটো বৃত্তের সমীকরণ কিন্তু আমাদের দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই দুটো বৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে। তাহলে বৃত্ত দুটো কিরকম স্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে পারে, মানে বড় বৃত্ত আর একটা ধরো ছোট বৃত্ত অন্তঃস্পর্শ করতে পারে, আর দুটো বৃত্ত বহিঃস্পর্শ মানে বাইরে থাকতে পারে, বাইরে স্পর্শ করতে পারে। তাহলে ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ সমান r1, ঠিক আছে, বড় বৃত্তটা r1 ধরলাম, ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম r2। এবার দেখো কি করেছি,
আচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে বৃত্তটির সমীকরণ দেওয়া আছে, বৃত্তটির এমনি স্ট্যান্ডার্ড সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি দুটো বৃত্তকে, তাহলে দেখো জি এর মান আমরা কি পাচ্ছি, জি এর মান পাচ্ছি 2gx, তাই তো এখানে আছে 2gx, এখানে আছে 2ax, তাহলে এখানে জি এর মান কত a, তাহলে জি সমান a লিখলাম। আচ্ছা 2fy, এখানে 2fy যে আছে, এফ এর কোনো টার্ম এখানে নেই, 2y এর ওয়াই যে টার্ম সেটা কিন্তু নেই, তাহলে এফ এর মান কত 0, এফ এর মান 0। এক্ষেত্রেও সেম এরকম ভাবে দেখো এখানে জি এর কোনো মানে এক্স এর কোনো টার্ম নেই, সেই জন্য 2gx যেটা সেখানে কিন্তু জিটা 0, আর এখানে 2fy, এফ এর মান হচ্ছে b, ঠিক আছে লিখলাম। এবার দেখো কেন্দ্র কি হয়, মাইনাস জি মাইনাস এফ, যে কোনো বৃত্তের কেন্দ্র হয়, তাহলে মাইনাস জি সমান কত মাইনাস এ, মাইনাস এফ সমান 0। এখানেও সিমিলার করলাম, মাইনাস জি সমান 0, মাইনাস এফ সমান মাইনাস বি। তাহলে কেন্দ্র এখানে পেয়ে গেলাম, এই বৃত্তটার কেন্দ্র পেয়ে গেলাম মাইনাস এ কমা 0, এই বৃত্তটার কেন্দ্র পেয়ে গেলাম 0 কমা মাইনাস বি পেয়ে গেলাম। এবার ব্যাসার্ধটা বের করছি, কেন বের করছি পরে বলছি এগুলো সব। তাহলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা বৃত্তের ব্যাসার্ধ হয়, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ। জি এর মান কত এ, এফ এর মান 0, যেটা বসালাম, তাহলে এ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে 0টা লিখছি না, আর এ স্কোয়ার, আর এখানে সি, সি এর মান দেখো এখানে এই যে সি এর জায়গায় এখানে কি আছে সি স্কোয়ার, তাই তো এই বৃত্তটিতে সি স্কোয়ার আছে, তাহলে সি এর মান কি সি স্কোয়ার, তাই তো তাহলে এই সি এর জায়গায় সি স্কোয়ার লিখলাম। তাহলে ব্যাসার্ধ সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইভাবে সেম এখানেও ব্যাসার্ধ বের করলাম, জি এর মান 0, এফ এর মান হচ্ছে কত, এফ এর মান হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এর জায়গায় এখানেও সি স্কোয়ার রয়েছে, তাই তো তাহলে সি স্কোয়ার এখানে বসালাম, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর ব্যাসার্ধ হয়ে গেল। এবার দেখো আমরা যেটা করেছি, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বের করেছি, ঠিক আছে। একটা জিনিস এখানে মনে রাখবে, এই যে এটা আমরা ইউজ করলাম এখানে C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2। এবার দেখো যে জিনিসটা ইউজ করেছি, যে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এখানে দেখো এই ছবিটা আগে দেখো, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ধরি C1 একটা কেন্দ্র আর একটা বৃত্তের কেন্দ্র C2, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, কেননা বৃত্ত দুটি কি পরস্পরকে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ। তাহলে C1 C2 মানে বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান এখানে R1 প্লাস R2। আবার যখন অন্তঃস্পর্শ করবে কি হবে, C1 C2 এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে, R1 মানে পুরোটাই R1, আর R2 মানে কোনটা, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ R2, তাহলে C1 C2 সমান কি হবে, এই টোটালটা R1 মাইনাস R2, তাই তো। তাহলে দেখো তাহলে আমরা কি পেলাম, C1 C2 সমান এখানে পেলাম R1 প্লাস R2, এখানে পেলাম R1 মাইনাস R2। তাহলে আমরা লিখতে পারি C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2, দুটোই হবে, তাই তো। একটা এটা হচ্ছে প্লাসটা বহির্বৃত্তে মানে বৃত্তটি বহিঃস্পর্শ করলে, আর মাইনাসটা হবে অন্তঃস্পর্শ করলে, তাহলে সেটাই এবার এই সমীকরণে এবার বসাবো। আচ্ছা R1 তো পেয়ে গেছি ব্যাসার্ধ, R2 পেয়ে গেছি ব্যাসার্ধ, C1 C2 যেটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা সেটা বের করে নিচ্ছি। কেন্দ্র কি আছে দেখো, একটা মাইনাস A0 আর একটা আছে 0, মাইনাস বি, এই দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে, সেই x1 দূরত্বের সূত্র x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, এভাবে বের করলাম, তাই তো। করতে কত আসছে দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট, বোঝা গেল। তাহলে এখানে এবার বসাই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান R1 এর মান কত, R1 এর ব্যাসার্ধের মান রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে ব্যাসার্ধ এটা এটা R1 পেয়েছিলাম, এটা বড় বৃত্ত, আর এটা হচ্ছে এটা ধরে নাও এটা ছোট বৃত্ত যেটা, তাই তো R2, বোঝা গেল। তাহলে R1 এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে যেটা রয়েছে, তাহলে এটাই লিখলাম C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2। এবারে দেখো কি করেছি, এখানে বর্গ করেছি উভয় পক্ষে, তাহলে এর হোল স্কোয়ার সমান কি পুরোটার হোল স্কোয়ার পুরোটার, তাহলে এটা কি হবে, রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এবার কি এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার যে সূত্রটি রয়েছে সেখানে সাজাবো, সেই সূত্র লিখবো। তাহলে কি হবে, এটা পুরোটা কিন্তু এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে এই পুরোটা বি স্কোয়ার পুরোটা। এবার দেখো মাঝে প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসের সূত্রটা কি হয়, মাঝে প্লাস 2ab হয়, মাইনাসের ক্ষেত্রে মাইনাস 2ab হয়, তাই তো সেটাই লিখলাম, প্লাস মাইনাস 2 ইন্টু এটা a ইন্টু বি হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এটাকে স্কোয়ারের বর্গ করলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এটা কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস যেটা আছে লিখলাম। এবার দেখো এখানে কি হবে, দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে দেখো, এখানে সমানের এদিকে আছে কত মাইনাস 2c স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার, তাহলে সমানের এদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে 2c স্কোয়ার হয়ে যাবে, সমান প্লাস মাইনাস 2 রুট ওভার যেটা আছে সেটা এখানে লিখে দিলাম, বোঝা গেল। আচ্ছা এবার দেখো কি করলাম, এটা 2 কেটে দিলাম, তাহলে সি স্কোয়ার সমান প্লাস মাইনাস এটা
সি টু দি পাওয়ার 4 মানে কি করলাম আবার বর্গ করলাম, তাহলে সি স্কোয়ারের হোল স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4 সমান এর বর্গ করলে কি হবে, রুটগুলো উঠে যাবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বোঝা গেল। তাহলে সি টু দি পাওয়ার 4 সমান এটা পরের পাতায় আবার আমি লিখে করছি, পরের পাতায় আবার লিখলাম সি টু দি পাওয়ার 4 সমান এটা লিখলাম, সি টু দি পাওয়ার 4 সমান দেখো এই গুণ করলাম যা হয় পুরো গুণ করে দিলাম। আচ্ছা এবার দেখো কি করেছি, দেখো এ স্কোয়ার এই সি টু দি পাওয়ার 4 কেটে গেল। এবার দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার যেটা আছে সেটা এই এ স্কোয়ার সি স্কোয়ার যেটা মাইনাস আছে আর বি স্কোয়ার সি স্কোয়ার আগে মাইনাস আছে, এই দুটো টার্মকে কি করলাম সমানের এদিকে নিয়ে এলাম, তাহলে কি প্লাস হয়ে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা যেটা সমানের এদিকে আছে সেটা এখানে রেখে দিলাম। এবার কি করলাম বোথ সাইড এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাও এটা নিচে ভাগ করলাম, এটাও নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দাও, তাহলে 1/b স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার সি স্কোয়ার কেটে দাও, তাহলে 1/a স্কোয়ার সমান এখানে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, তাহলে 1/c স্কোয়ার পড়ে থাকবে, তাহলে কি হবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার সমান 1/c স্কোয়ার, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই তো। তাহলে এটাই আমরা দেখো প্রমাণ করে ফেললাম 1/a স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো 4 আর 5-এরটা হয়ে গেল, 6-এরটা পরে নেক্সট দিন আমি করিয়ে দেবো। তো অঙ্কগুলো ভালো করে দেখো, বেশি বেশি করে ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো যাতে তোমরা খাতায় করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও।